তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের শিল্প। ভারতের শিল্প আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভারতের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিজনগুলো গড়ে উঠেছে, যেমন গুরগাঁও, দিল্লি, তারপরে রয়েছে ছোটনাগপুর রিজিয়ন, হুগলি রিজিয়ন, মুম্বাই পুনে রিজিয়ন, বিশাখাপত্তনম রিজিয়ন, বেঙ্গালুরু, তামিলনাড়ু, এই সমস্ত বিভিন্ন কিন্তু মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন গুলো রয়েছে। তো যাই হোক, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন ব্যাপারটা কি? অ্যান ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অলসো কল ম্যানুফ্যাকচারিং রিজিয়ন, অর্থাৎ এটাকে আমরা ম্যানুফ্যাকচারিং রিজিয়ন হিসাবেও কিন্তু তুলে ধরতে পারি। is characterized by a landscape dominated by a assemble of factories, chimneys ejecting smoke and ash, এই সমস্ত বিষয়গুলো থাকবে একটা ইন্ডাস্ট্রিয়াল রিজন বা ম্যানুফ্যাকচারিং রিজনের ক্ষেত্রে। এই সমস্ত বিষয়গুলো থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে পলিউশনটা একটা মাস্ট, এখানে পলিউশন হবে, শিল্প মানে সেখানে পলিউশন, দূষণ হবে। তারপরে যেটা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন এমার্জ হোয়েন এ নাম্বার অফ ইন্ডাস্ট্রি লোকেট ক্লোজ টু ইচ আদার অ্যান্ড শেয়ার টু বেনিফিট অফ দেয়ার ক্লোজনেস, অর্থাৎ এখানে অনেকগুলো শিল্প পাশাপাশি গড়ে উঠবে এবং একটা আরেকটা থেকে কিন্তু অতপ্রতভাবে সুবিধা ভোগ করবে, বা বলা যেতে পারে শিল্প কেন্দ্রগুলো পরস্পর কিন্তু অ্যাডভান্টেজ লাভ করবে। তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করব, দেখো এখানে শিল্পের ক্ষেত্রে বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে, কোন একটা জায়গায় শিল্পের অবস্থান কোথায় হবে, এই তত্ত্বগুলো রয়েছে। এই তত্ত্বগুলো যদি আমরা ইকোনমিক জিওগ্রাফিতে আলোচনা করব, আমরা ভারতের যে আঞ্চলিক ভূগোল সেখানে আমরা কিছুটা আলোচনা করছি, তোমরা একটু শুনে রাখো আর কি। মেইন যে বিষয়গুলো সেটাই আলোচনা করব, খুব বেশি ডিপলি আমি যাব না। তো অলফ্রেড ওয়েগনার যে তত্ত্বটা তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে ন্যূনতম ব্যয় তত্ত্ব বা লিস্ট কস্ট থিওরি, যেটা 1909-এ তিনি দিয়েছেন। তিনি একটা বই লিখেছিলেন, থিওরি অফ লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ, ইন 1909-এ তিনি লিখেছেন, এবং এখানেই তিনি লিস্ট কস্ট থিওরি এবং তিনি দেখানোর চেষ্টা করেছেন যে শিল্পের সঠিক অবস্থান কোথায় হতে পারে, এবং বিভিন্ন তিনি অনুমানকে আশ্রয় করে নিয়েছেন। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তিনি কিন্তু এই তত্ত্বের মাধ্যমে কিন্তু তিনি সর্বত্র প্রাপ্তব্য কাঁচামাল এবং স্থানিক কাঁচামাল, এই সমস্ত কাঁচামালকে ভাগ করেছেন, এবং তিনি কিন্তু প্রথম বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের যে ধারণাটা তিনি প্রথম দিয়েছিলেন। এবং তিনি বলেছেন যে বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে দেখা যায় যে উৎপন্ন দ্রব্য যদি শিল্পজাত পণ্যে কনভার্ট করা হয় তাহলে ওজন একই থাকে, কিন্তু অবিশুদ্ধ কাঁচামালে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে কাঁচামালের যে ওজন সেই তুলনায় কিন্তু উৎপন্ন পণ্যদ্রব্যের ওজনটা অনেকটাই কিন্তু কম হয়ে যায়। এবারে তার প্রিন্সিপাল ট্রান্সপোর্ট কস্ট রিলেটেড, সেখানে ট্রান্সপোর্ট কস্টটা দুভাগে তিনি ভাগ, একটা ব্যাচে মার্কেটিং কস্ট, অর্থাৎ প্রডিউস করা যে সমস্ত দ্রব্যগুলো সেগুলো কিন্তু মার্কেটে সেল করা হবে, মার্কেটে বাজারজাতকরণ করার ক্ষেত্রে যে পরিবহন ব্যয়টা লাগে সেটা বলেছেন। এবার তিনি একটা বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইন্ডেক্স বা পণ্য সূচক, যেটাকে সংক্ষেপে ইএমআই বলা হয়, পণ্য সূচক বা দ্রব্য সূচক। সেখানে তিনি বলছেন এই সূত্রের মাধ্যমে ওয়েট ফর লোকালাইজড ম্যাটেরিয়াল, অর্থাৎ কাঁচামালের যে ওজন, আরেকটা ডিভাইডেড বাই ওয়েট অফ ফাইনালাইজড প্রোডাক্ট, অর্থাৎ উৎপন্ন যে দ্রব্য তার ওয়েট, অর্থাৎ কাঁচামালের ওজন, উৎপন্ন দ্রব্যের ওজন, এই দুটোর যে অনুপাত সেটাকে তিনি পণ্যসূচক বলেছেন। এবং পণ্যসূচক যদি একের কম হয় তাহলে শিল্পের অবস্থান হবে বাজার কেন্দ্রিক, এবং পণ্যসূচক যদি একের বেশি হয় তাহলে শিল্পের অবস্থান হবে কাঁচামাল কেন্দ্রিক। পণ্যসূচক একের বেশি হওয়া মানেই তোমরা বুঝতেই পারছো কাঁচামালের ওজনটা বেশি হবে, সেক্ষেত্রে কিন্তু শিল্পের অবস্থান হবে তোমার শিল্পের অবস্থান হবে একের বেশি হলে কাঁচামাল কেন্দ্রিক অবস্থান হবে। তো যাই হোক, বিশুদ্ধ কাঁচামাল নির্ভর বিভিন্ন শিল্পগুলো রয়েছে, যেমন কার্পাস বয়ন শিল্প। অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলোর মধ্যে রয়েছে তোমার লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, এই বিষয়গুলো রয়েছে। তো তারপরে আমরা আরেকটা তত্ত্ব রয়েছে, দেখো এই তত্ত্বটা নিয়ে কিছুটা আলোচনা করব, সেটা হচ্ছে অগাস্ট লসের একটা তত্ত্ব, যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি। এটাও একটা ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি, এবং যে তত্ত্বটার নাম হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি, বা যেটাকে বলা হচ্ছে মুনাফা সর্বাধিকীকরণ তত্ত্ব, বা এটাকে আমরা মার্কেট প্লেস থিওরি বা বাজার এলাকা তত্ত্ব হিসেবেও আমরা বলতে পারি। এবং এখানে তিনি একটা চাহিদা শঙ্কুর কথা বলেছেন, এবং একটা লোকেশনাল এখানে লোকেশনাল ট্রেঙ্গেল যদি বলে তাহলে আলফ্রেড ওয়েবার হবে, লোকেশনাল ট্রেঙ্গেলের কথা বলেছেন। এবং ডিমান্ড কোন বা চাহিদা শঙ্কু বা স্পেশাল ডিমান্ড কোনের কথা প্রবক্তাকে, তাহলে কিন্তু এই অবশ্যই অগাস্ট লোসের কথা হবে। এবং অগাস্ট লোস যে তার যে শিল্পের স্থানিকতার যে তত্ত্বটা, সেটার নাম হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি, যেটা 1940 অর্থাৎ 1940 সালে এটা
তত্ত্বটা তিনি দিয়েছিলেন। এবং এখানে বাজারের আকৃতিগুলো প্রথমে বৃত্তাকার থাকে, পরবর্তী ক্ষেত্রে বৃত্তাকার বাজারগুলো একটার সঙ্গে একটা জুড়ে গিয়ে লাস্টে এরকম ষড়ভুজাকার বাজারের সীমানা তৈরি করে। তো এই বিষয়গুলো আলোচনা করলাম। এবার ভারতের শিল্পাঞ্চল নিয়ে তো আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি। তো ভারতের শিল্পাঞ্চল রিলেটেড কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে রাখো, এগুলো এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের প্রাচীনতম শিল্পাঞ্চল কোথায় রয়েছে, সেটা হচ্ছে হুগলি শিল্পাঞ্চল। ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটা, মুম্বাই পুনে শিল্পাঞ্চল। ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটা, কলকাতা বা হুগলি শিল্পাঞ্চল। এই তিনটে তথ্য তোমরা জেনে নাও। এরপরে আমি আরো বিভিন্ন তথ্যে চলে যাচ্ছি। দেখো, ভারতের গ্লাসগো নামে পরিচিত। প্রথম প্রসঙ্গত বলে রাখি, গ্লাসগোটা হচ্ছে স্কটল্যান্ডের একটা বড় শহর বলা যেতে পারে। স্কটল্যান্ডের সব থেকে বড় শহর হচ্ছে গ্লাসগো। এবং গ্লাসগোটা তোমার বিভিন্ন দিক থেকেই, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেকটাই উন্নত, শিল্পক্ষেত্রের দিক থেকে। তো এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর এবং স্কটল্যান্ডের ক্ষেত্রে বৃহত্তম শহর। তো এটা ভারতবর্ষের হাওড়াকে, বিভিন্ন শিল্পের উন্নতির জন্য কিন্তু ভারতের হাওড়াকে, পশ্চিমবঙ্গের হাওড়াকে কিন্তু ভারতের গ্লাসগো বলা হয়। তারপরে ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে। শেফিল্ড যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু ইংল্যান্ডে রয়েছে। শেফিল্ড জায়গাটা ইংল্যান্ডে রয়েছে মূলত। এবং এটা শেফিল্ড জায়গাটা, মেইন জায়গাটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং হাব বলা যেতে পারে। এবং ভারতের শেফিল্ড হচ্ছে হাওড়াকে বলা হচ্ছে, তোমরা জেনে রাখো। তারপরে যেটা রয়েছে কটন পলিস অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে মুম্বাইকে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয়, সুতি বস্ত্রের বা কার্পাস বয়ন শিল্পের অভাবনীয় উন্নতির জন্য। তারপরে যেটা রয়েছে ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে আমেদাবাদ শহরকে। ম্যানচেস্টার হচ্ছে ইংল্যান্ডের একটা শহর ম্যানচেস্টার, সেখানে কিন্তু যথেষ্টই কার্পাস বয়ন শিল্পে খুবই উন্নতি ঘটেছে। তো সেই অনুযায়ী আমরা ভারতবর্ষের আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তারপরে যেটা রয়েছে উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তোমরা মনে রাখার চেষ্টা করবে। তারপরে বিভিন্ন আলাদা তথ্যে আমরা চলে যাচ্ছি। এবারে দেখো, আমরা এই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্প। ভারতের লৌহ ইস্পাত শিল্প বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। ভারতের লৌহ ইস্পাত শিল্প প্রথম স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় 1779 সালে। দেখো, বীরভূম রয়েছে ফার্স্ট এটা। এবং পরবর্তী ক্ষেত্রে 1830 সালে দেখো পোর্টে নাভো রয়েছে তামিলনাড়ুর। তারপরে 1870 সালে কুলটি বর্ধমানের। 1874 সালে প্রথম উৎপাদন করার চেষ্টা করা হয়েছিল কুলটি বানপুর থেকে। তারপরে রয়েছে 1907 সালে জামশেদপুর টিসকো, 1919 সালে ইসকো বানপুর। তারপরে রয়েছে 1923-তে ভিআইএসএল, এটা হচ্ছে ভদ্রাবতী কর্ণাটকে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। দেখো, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, যদি আমরা ইন্ডিপেন্ডেন্সের পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই এই সমস্ত কেন্দ্রগুলো গড়ে উঠেছিল। এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিজয়নগর, তামিলনাড়ু সালেম, বালাচেরিভু এই সমস্ত জায়গাতে গড়ে উঠেছিল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন সেন্টারগুলো গড়ে উঠেছিল। তো যাই হোক, আমরা বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমত আমরা টিসকো যে ব্যাপারটা রয়েছে, টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটা জামশেদপুর, ঝাড়খণ্ডের জামশেদপুরে গড়ে তোলা হয়েছিল। এটা এই প্রসঙ্গে জেনে রাখো, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টিসকো, যেটা 1907 সালে তোমার জামশেদপুরে গড়ে তোলা হয়েছিল, ঝাড়খণ্ডের জামশেদপুরে। তারপরে যেটা রয়েছে দেখো, বোকারো স্টিল প্লান্ট, বিএসপি বলা হয় সংক্ষেপে, যেটা ঝাড়খণ্ডের বোকারোতে গড়ে তোলা হয়েছিল। ঝাড়খণ্ডের দামোদর ও বোকারো নদীর সংযোগস্থলে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছিল। তারপরে রৌরকেল্লা যেটা রয়েছে, রৌরকেল্লা স্টিল প্লান্ট, যেটা উড়িষ্যাতে গড়ে তোলা হয়েছিল। রৌরকেল্লা, যেটা উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে গড়ে তোলা হয়েছিল। তারপরে যেটা রয়েছে দেখো, কুলটি বানপুর, 1874 সালে কুলটি বর্ধমানের, এবং 1953 সালে বানপুর। তো এই কারখানাগুলো মূলত বর্ধমানে গড়ে তোলা হয়েছিল। প্রথমে কুলটিতে গড়ে ওঠা ইস্পাত কারখানাটি পরবর্তী ক্ষেত্রে বানপুরের ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে ইসকো নামে পরিচিত হয়। তারপরে রয়েছে ভিলাই স্টিল প্লান্ট, ছত্তিশগড়ের
দুর্গ জেলার ভিলাইতে গড়ে উঠেছিল, এটা ভিলাই স্টিল প্ল্যান্ট নামে গড়ে উঠেছিল। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এছাড়া বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট অন্ধ্রপ্রদেশে গড়ে তোলা হয়েছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের বর্ধমানে। আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান কিন্তু যথেষ্টই এই লৌহ ইস্পাত শিল্পে খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র বলা যেতে পারে। তারপরে বিজয়নগর কর্ণাটকে স্টিল প্ল্যান্ট গড়ে তোলা হয়েছিল। তো বিভিন্ন স্টিল প্ল্যান্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ভারতের মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বোকারো, জামশেদপুর, তারপরে এইসব অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রয়েছে, কর্ণাটকের ভদ্রাবতী রয়েছে, তামিলনাড়ুর সালেম রয়েছে, তারপরে কেরালার কোচি রয়েছে। এই সমস্ত জায়গাগুলো, এগুলো কিন্তু বার্নপুর, দুর্গাপুর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে সেন্টার গুলো রয়েছে, এগুলো সবই কিন্তু আয়রন অ্যান্ড স্টিল সেন্টার। তো যাই হোক, এখানে আমরা জামশেদপুর যেটা রয়েছে, জামশেদপুরের যে স্টিল প্ল্যান্টটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি টিসকো নামে পরিচিত, তোমরা এটা জেনে রাখো। জামশেদপুরে এটাই হচ্ছে প্রথম ভারতবর্ষের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে লৌহ ইস্পাত কারখানা বলা যেতে পারে। 1907 সালে কিন্তু গড়ে তোলা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট, যেটা ঝাড়খণ্ডের দামোদর ও বোকারো নদীর সংযোগস্থলে গড়ে তোলা হয়েছিল, এটা বোকারো স্টিল প্ল্যান্ট। তারপরে যে মানচিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রৌরকেল্লা উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে গড়ে তোলা হয়েছিল, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট দেখানো হয়েছে, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট দেখানো হয়েছে। এবারে ভারতবর্ষের 3টে বৃহদায়তন অ্যালয় স্টিল প্ল্যান্ট রয়েছে, অর্থাৎ শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে। এগুলোর মধ্যে দেখো কর্ণাটকের একটা রয়েছে বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড, VISL। তারপরে রয়েছে বর্ধমানের দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট রয়েছে, এবং তামিলনাড়ুর রয়েছে সালেম স্টিল প্ল্যান্ট। এই যে 3টে স্টিল প্ল্যান্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে হচ্ছে ভারতবর্ষের বৃহদায়তন শঙ্কর ইস্পাত কারখানা। তো যাই হোক, এর মধ্যে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, জার্মানির রুর শহরের অনুকরণে। তো যাই হোক, বিষয়গুলো আমরা দেখলাম। এবারে আমরা কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা চলে যাচ্ছি। আমরা সংক্ষেপে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। এবার কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা কার্পাস বস্ত্র বয়ন শিল্প, সুতি বস্ত্র বয়ন শিল্প। এই সুতি বস্ত্র বয়ন উৎপাদনে কিন্তু ভারতবর্ষ হচ্ছে সারা বিশ্বে 2য় স্থান অধিকার করে থাকে, জেনে রাখো। ভারতের সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ভারতবর্ষ 2য় স্থান অধিকার করে থাকে, এবং চীন দেশ প্রথম স্থানে রয়েছে এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। ভারতের সুতি বস্ত্রের রাজধানী বলা হয় মুম্বাই শহরকে, বিষয়টা জেনে রাখো। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় কিন্তু ভারতের বিভিন্ন সেন্টার গুলো এখানে রয়েছে, লুধিয়ানা, মরগাঁও, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, দিল্লি, তারপরে আহমেদাবাদ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, তোমরা এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। এবারে আমরা এই যে ভারতবর্ষের যে সুতি বস্ত্র উৎপাদন, ভারতের সুতি বয়ন রাজধানী বলা হচ্ছে মুম্বাই শহরকে। সুতি বস্ত্র উৎপাদনে ভারতের স্থান তো 2য় স্থানে রয়েছে, চীন হচ্ছে প্রথম স্থানে রয়েছে। এবারে আমরা আর কটা বিষয় তোমরা জেনে রাখার চেষ্টা করো। ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর উত্তরপ্রদেশের, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর, এগুলো জেনে রাখো। আচ্ছা, রেডিমেড গার্মেন্টস বা রেডিমেড পোশাক উৎপাদন এবং রপ্তানিতে ভারতবর্ষ কিন্তু 2য় স্থান অধিকার করে থাকে, প্রথম স্থানে রয়েছে জাপান। তো যাই হোক, এবারে আমরা কাগজ শিল্পে চলে যাচ্ছি। দেখো, কাগজ শিল্পের ক্ষেত্রে বলা যেতে পারে এখানে ভারতের কাগজ শিল্প, ভারতের প্রথম যে কাগজ কল, সেই কাগজ কল প্রথম স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে, হুগলি জেলার শ্রীরামপুরে প্রথম কাগজ কল গড়ে তোলা হয়েছিল। তারপরে তথ্যটা আমরা যে জেনে রাখা, ভারতবর্ষের যত রাজ্য রয়েছে সব থেকে বেশি কাগজ উৎপাদন করা হয় কোন রাজ্যে? ভারতের প্রথম নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্র কোথায় রয়েছে? কাগজ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে 5ম। ভারতের টাকা ছাপানোর কাগজ তৈরি হয় ভোপালের হেসিংগাবাদে। পশ্চিমবঙ্গের টিস্যু কাগজ উৎপাদন কেন্দ্র রয়েছে ত্রিবেণীতে। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম কাগজ কল রয়েছে মহারাষ্ট্রের বল্লালপুর। এই সমস্ত তথ্যগুলো ভারতের কাগজ শিল্প রিলেটেড, এই তথ্য জেনে রাখার চেষ্টা করো। ভারতের যে বিভিন্ন কাগজ শিল্পে সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো রয়েছে, ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কাগজ মন্ড গুলো বা পাল্প গুলো কিন্তু আমদানি করে থাকে।
বলা যেতে পারে। এখানে বিভিন্ন তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে দেখো ভারতবর্ষের পেট্রো রাসায়নিক শিল্প অর্থাৎ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি পরিবেশ দূষণ করে। যত শিল্প রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এই ইন্ডিয়ার সমস্ত শিল্পগুলির মধ্যে সব থেকে বেশি এনভায়রনমেন্টাল পলিউশন তৈরি করে যে শিল্প, সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিকে কি কি শিল্প বলা হয় একটু দেখে নাও। সর্বাপেক্ষা পরিবেশ দূষণকারী শিল্প 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উদীয়মান বা উদয়াচলের শিল্প, অর্থাৎ এটার ভবিষ্যৎ সম্ভাবনা খুবই ভালো। আধুনিক শিল্প দানব বলা হয়, অর্থাৎ এই শিল্পকে কেন্দ্র করে অনেক শিল্প গড়ে তোলা হয় পরবর্তী ক্ষেত্রে। বন্দর কেন্দ্রিক বলা যেতে পারে। তো ভারতের বিভিন্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল। তো তার মধ্যে বলা যেতে পারে ভারতের প্রাচীনতম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র প্রথম গড়ে উঠেছিল আর কি মহারাষ্ট্রের ট্রম্বেতে 1966-এ, 1966 সালে প্রথম গড়ে তোলা হয়েছিল। তো ভারতের পেট্রো রাসায়নিক শিল্পটা বলা পেট্রো রাসায়নিক শিল্পটার প্রধান যে কাঁচামাল সেটা হচ্ছে ন্যাপথা। ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র হচ্ছে গুজরাটের জামনগর, যেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে গড়ে ওটা তোলা হয়েছে। ভারতের প্রাচীন মহারাষ্ট্রের ট্রম্বে, যেটা 1966 সালে গড়ে তোলা হয়। রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল যেগুলো থাকে সেগুলো হচ্ছে ন্যাপথা, এর মধ্যে ন্যাপথা হচ্ছে প্রধান। এছাড়া ভারতের নবীনতম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র রয়েছে গুজরাটের দহেজ। হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প। পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র হচ্ছে হলদিয়া। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার রয়েছে যেখানে, সেটা হচ্ছে গুজরাটের জামনগর। তো এতগুলো তথ্য আমি দিয়ে ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবারে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পে আমি চলে যাচ্ছি। দেখো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে গুরুগ্রামে রয়েছে মারুতি উদ্যোগ লিমিটেড। তারপরে দেখো অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে কি কি নামে ভূষিত করা হয়। প্রথমত এটাকে বলা যেতে পারে মিনারেল বেসড মেটাল ইন্ডাস্ট্রি, খনিজ ভিত্তিক ধাতব শিল্প। সানরাইজ ইন্ডাস্ট্রি পেট্রোকেমিক্যালের মতো এটাকেও আমরা উদীয়মান বা উদয়াচলের শিল্প বলতে পারি। মার্কেট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বা বাজার কেন্দ্রিক শিল্প বলতে পারি। টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি প্রযুক্তি নির্ভর শিল্প বলা যেতে পারে। ফুডলস ইন্ডাস্ট্রি অর্থাৎ আস্তে আস্তে মানে কাঁচামাল শিল্পজাত পণ্যে রূপান্তরিত করা হলে ওজনটা আস্তে আস্তে কমতে থাকে, তার জন্য ফুডলস ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প বলা হয়। অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি বা সংযোজন ভিত্তিক শিল্প, ইন্ডাস্ট্রি অফ শিল্পের শিল্প বলা যেতে পারে। তো ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মারুতি উদ্যোগ লিমিটেড ভারতবর্ষের বৃহত্তম অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেন্টার বলা যেতে পারে। এর এভালুয়েশন অর্থাৎ বিবর্তন যদি আমরা দেখি, বিবর্তনটা দেখি প্রি ইন্ডিপেন্ডেন্স স্টেজে আমরা দেখতে পাচ্ছি 1928 জেনারেল মোটরস লিমিটেড মুম্বাইতে গড়ে তোলা হয়েছিল। 1930-31 সালে চেন্নাই মুম্বাইতে ফোর্ড মোটর কোম্পানি গড়ে তোলা হয়েছিল। 1936 সালে চেন্নাই এডিসন কোম্পানি লিমিটেড। 1942 সালে হিন্দুস্তান মোটরস লিমিটেড গড়ে তোলা হয়েছিল। হিন্দুস্তান মোটরস এর লোগো তোমরা দেখতে পাচ্ছ। এবারে পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্টেজে যদি আমরা দেখি, ফার্স্ট স্টেজ রয়েছে 1947-এ মুম্বাই, যেখানে প্রিমিয়ার অটোমোবাইল লিমিটেড গড়ে তোলা হয়েছিল। 1948-এ চেন্নাইতে স্ট্যান্ডার্ড মোটরস ইন্ডিয়া লিমিটেড গড়ে তোলা হয়েছিল। সেকেন্ড স্টেজে যদি আমরা দেখি 80 থেকে 90 সালের মধ্যে 1981 সালে গুড়গাঁওতে গড়ে তোলা হয়েছিল মারুতি উদ্যোগ লিমিটেড। মারুতি সুজুকি লিমিটেড বর্তমানে নামকরণ করা হয়েছে। থার্ড স্টেজে যদি আমরা দেখি ইউএসএ তে ফোর্ড অ্যান্ড জেনারেল মোটরস, জার্মানি মার্সেডস বেঞ্জ, তারপরে ফ্রান্সে জার্মানি, এই সমস্ত বিষয়গুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এইগুলো গড়ে তোলা হয়েছিল। এবারে আমরা ডিস্ট্রিবিউশন অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া, যেহেতু ভারতের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, সুতরাং ভারতের ক্ষেত্রে অটোমোবাইল ইন্ডাস্ট্রি যে বন্টন, আমরা যদি দেখি বিভিন্ন কমার্স গুলোর যদি আমরা দেখি, ভারতবর্ষের বিভিন্ন বাণিজ্যিক যানগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে পণ্যবাহী যান, বিভিন্ন ভারী ট্রাক, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। টাটা মোটরস লিমিটেড জামশেদপুর ঔরঙ্গাবাদে গড়ে তোলা হয়েছিল, ঝাড়খণ্ডের জামশেদপুর, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। তারপরে রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড মহারাষ্ট্রের মুম্বাইতে। অশোক লেল্যান্ড কোম্পানি, যেটা চেন্নাই তামিলনাড়ুর। প্রিমিয়ার অটোমোবাইল লিমিটেড মহারাষ্ট্রের মুম্বাইতে। স্বরাজ মাজদা লিমিটেড, যেটা পাঞ্জাবের মোহালিতে গড়ে তোলা হয়েছিল। জেনারেল মোটরস লিমিটেড
যেটা গুজরাটের কাল্লোলে, পিথমপুর মধ্যপ্রদেশের আয়েশার মোটরস লিমিটেড গড়ে তোলা হয়েছিল। এগুলো বিভিন্ন ব্যবসায়িক যান বলা যেতে পারে, কমার্শিয়াল যান, এগুলো বিভিন্ন ট্রাক এগুলো রয়েছে। এবার প্যাসেঞ্জার ভেহিকেল বা যাত্রীবাহী যে সমস্ত যানগুলো রয়েছে, এগুলো সংস্থাগুলোর মধ্যে দেখো রয়েছে মারুতি উদ্যোগ লিমিটেড, যেটা হরিয়ানার গুড়গাঁওতে রয়েছে, টাটা মোটরস লিমিটেড যেটা ঝাড়খণ্ডের জামশেদপুরে রয়েছে, উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে, প্রিমিয়ার অটোমোবাইল লিমিটেড যেটা মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে, স্ট্যান্ডার্ড মোটর প্রোডাক্ট অফ ইন্ডিয়া লিমিটেড যেটা তামিলনাড়ুর চেন্নাইতে রয়েছে, ফোর্ড ইন্ডিয়া লিমিটেড যেটা তামিলনাড়ুর মারাই নগরতে রয়েছে, তারপরে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কোম্পানি যেটা মহারাষ্ট্রের নাসিকে রয়েছে। এগুলো মূলত বিভিন্ন গাড়িগুলো তৈরি করে, যে প্যাসেঞ্জার যেগুলো চড়ে আর কি, বিভিন্ন মোটর চালিত গাড়িগুলো রয়েছে, যেমন বাস, তারপরে আরো যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে। এবার দেখো 2 and 3 হুইলার অর্থাৎ দু চাকা গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো নির্মাণকারী যে সংস্থাগুলো রয়েছে দেখো, এগুলোর মধ্যে রয়েছে বাজাজ অটো লিমিটেড যেটা মহারাষ্ট্রের পুনেতে রয়েছে, এনফিল্ড ইন্ডিয়া লিমিটেড যেটা হচ্ছে তামিলনাড়ু চেন্নাইতে রয়েছে, টিভিএস সুজুকি যেটা তামিলনাড়ু চেন্নাইতে রয়েছে, স্কুটার ইন্ডিয়া লিমিটেড যেটা উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে, বাজাজ কাওয়াসাকি যেটা মহারাষ্ট্রের পুনেতে রয়েছে, হিরো মোটরস যেটা গুড়গাঁও হরিয়ানাতে রয়েছে, স্কোর ইন্ডিয়া লিমিটেড যেটা হরিয়ানার ফরিদাবাদে রয়েছে, মোপেড ইন্ডিয়া লিমিটেড যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে রয়েছে। তো এরকম বিভিন্ন দু চাকা তিন চাকার বিভিন্ন মোটরসাইকেল, বাইক, স্কুটি এগুলো লক্ষ্য করা যাচ্ছে, এবং বিভিন্ন যে সিএনজি গাড়িগুলো অর্থাৎ অটো গাড়িগুলো এগুলো কিন্তু এই মধ্যে রয়েছে। ডিফেন্স ভেহিকেল বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গাড়িগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র এখানে আমরা দেখতে পাচ্ছি, বিষয়গুলো তোমরা দেখে নিও। এবারে আমরা লাস্ট একটা শিল্প নিয়ে আলোচনা করি। দেখো, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ভারতবর্ষের তথ্য প্রযুক্তি শিল্প। এটাই আজকের আলোচনার। আরো অনেক শিল্প রয়েছে, একদিনে তো অতগুলো শিল্প আলোচনা একেবারেই সম্ভব নয়। তো যাই হোক, এটা নিয়ে আমি আজকে আলোচনা শেষ করবো, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। ইনফরমেশন টেকনোলজি হচ্ছে নলেজ বেসড টেকনোলজি বলা যেতে পারে। বর্তমানে এটাকে আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলে আইডেন্টিফাই করে থাকি। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট যেটা বলেছে যে কম্পিউটার বেসড ইন্ডাস্ট্রি, এটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এটা টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি, পার্ট অফ নলেজ বেসড ইকোনমি, স্কিল ডেভেলপমেন্ট, বিপিও ডেভেলপমেন্ট। বিপিও মিনস হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করা হয়, অর্থাৎ কোন একটা দেশ অন্য দেশের মাধ্যমে কিন্তু কম স্বল্প ব্যয়ে কিন্তু কাজগুলো করে থাকে, যেটাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। তারপরে বিপিও ইনভোভ, অর্থাৎ যেটা বিজনেস প্রসেস আউটসোর্সিং ইনভোভ থাকে, ভেরি হাই পে স্কেল। এর ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করে থাকে সেক্ষেত্রে তাদের পে স্কেলটা কিন্তু অনেক হাই ফাই বলা যেতে পারে। বিপিওর ক্ষেত্রে একটা তথ্য বলা যেতে পারে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদের ভারত থেকে কিন্তু এই আউটসোর্সিং এর অনেকটা কাজই করে থাকে বলা যেতে পারে। এবারে এভলিউশন অফ ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া গড়ে তোলা হয়েছিল 1971-এ। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি, 1983-84 সালে টেকনোলজি পলিসি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। 1986 সালে ইম্পোর্ট অফ হার্ডওয়্যার, ইনক্রিজিং ডিমান্ড ফর সফটওয়্যার, সফটওয়্যারের আস্তে আস্তে ক্রমবর্ধমান চাহিদা হয়। At this time, Bangalore is on a center of information technology industry. Bangalore উন্নত একটা সেন্টারে পরিণত হয়। 1987-এ সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলা হয়েছিল মোট 6খানা। একটা হচ্ছে দিল্লিতে, নয়ডাতে, পুনেতে, চেন্নাইতে, হায়দ্রাবাদে। থার্ড স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল পলিসি করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রি ব্যাঙ্গালোরে গড়ে তোলা হয়েছিল, যেটাকে সিলিকন ভ্যালি বলা হয়। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির জন্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ব্রডব্যান্ড সিস্টেম নিয়ে আসা হয়েছিল, ওয়াইফাই সিস্টেম 90 দশকের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার র্যাপিড ডেভেলপমেন্ট অফ আইটি ইন্ডাস্ট্রি, যেটা 21 শতকের প্রথম দশকে বলা যেতে পারে, প্রথম যে 10 বছরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আইটি ইন্ডাস্ট্রি এর উন্নতি ঘটেছিল, এবং সল্টলেক, চণ্ডীগড়, ভাদোদরা, পাটনা এই সমস্ত জায়গাতে আইটি সেক্টরের উন্নতি ঘটেছিল আইটি ইন্ডাস্ট্রি। ফিফথ স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে ফিফথ লার্জেস্ট ইন্ডাস্ট্রি হিসাবে আত্মপ্রকাশ করে ভারতবর্ষের। দ্য কন্ট্রিবিউশন অফ আইটি অফ জিডিপির ক্ষেত্রে 9.3%। 2017 সালের ডেটা অনুযায়ী কিন্তু ভারতবর্ষের জিডিপির মূলত 9.3% কিন্তু আইটি সেক্টর থেকে আসে।
ডিস্ট্রিবিউশন অফ ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া যদি আমরা দেখি, প্রথমত আমরা দেখব বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের রাজধানী বলা হচ্ছে। ভারতের মধ্যে সব থেকে বেশি সফটওয়্যার টেকনোলজি পার্ক এখানে রয়েছে। এটা সিলিকন ভ্যালি বলা হচ্ছে ভারতের, এবং হেডকোয়ার্টার অফ মোস্ট অফ দ্য আইটি কোম্পানি হেডকোয়ার্টার গুলো এখানে রয়েছে, যেমন ইনফোসিস, উইপ্রো, ইন্টেল, ইয়াহু, এই সমস্ত কোম্পানিগুলোর হেডকোয়ার্টার কিন্তু এখানে রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে। আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হচ্ছে বেঙ্গালুরুকে। এবং তারপরে এখানে সফটওয়্যার টেকনোলজি পার্ক রয়েছে 2085 খানা। এবার এর সংখ্যার ভিত্তিতে যদি আমরা দেখি, লার্জেস্ট আইটি হাব অফ ইন্ডিয়া, ভারতের তথ্য প্রযুক্তির সব থেকে বেশি সফটওয়্যার টেকনোলজি পার্ক রয়েছে এই বেঙ্গালুরুতে। এবারে আমরা হায়দ্রাবাদ নিয়ে কিছু জানার চেষ্টা করব। ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি হাব হচ্ছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর পরে এর স্থান রয়েছে। এর সফটওয়্যার টেকনোলজি পার্ক সংখ্যা রয়েছে 1016টা। সেকেন্ড লার্জেস্ট আইটি হাব বলা হচ্ছে ইন্ডিয়ার। এটাকে আমরা হাইটেক সিটি বা সাইবারাবাদ বলা হচ্ছে হায়দ্রাবাদ সিটিটাকে। বিভিন্ন আইটি সেক্টরের উন্নতির জন্য বিভিন্ন কোম্পানির এখানে ব্রাঞ্চ রয়েছে, ইনফোসিস, গুগল, কগনিগ্যান্ট, ফেসবুক, এসসিএল, ডেল এটসেট্রা কোম্পানি রয়েছে এখানে। আমরা ভারতবর্ষের মানচিত্রে বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রি গুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা চেন্নাই সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড। ভারতের তৃতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে চেন্নাই, থার্ড লার্জেস্ট আইটি সেন্টার অফ ইন্ডিয়া। টাইডাল পার্ক রয়েছে, লার্জেস্ট এখানকার যে টাইডাল পার্ক সেটা হচ্ছে লার্জেস্ট আইটি পার্ক অফ তামিলনাড়ু। আইটি এক্সপ্রেসও এখানে রয়েছে, বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো এখানে রয়েছে, যেমন অ্যাসেঞ্চার, কগনিগ্যান্ট, টিসিএস, উইপ্রো, ইনফোসিস, তারপরে ক্যাপজেমিনি, এই সমস্ত এটসেট্রা কোম্পানিগুলো এখানে রয়েছে। চেন্নাই আইটির একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবারে কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা তথ্য প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র বলা যেতে পারে। কলকাতার সল্টলেক সেক্টর 5-এ আইটি সেক্টরে যথেষ্ট উন্নতি ঘটেছে এবং ইনফরমেশন টেকনোলজি কেন্দ্রীভবন ঘটেছে এখানে বলা যেতে পারে। ওয়ান অফ দ্য এমার্জিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ এখানে এই শিল্পের একটা সম্ভাবনা রয়েছে বলা চলে। এখানে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো এখানে রয়েছে, যেমন টাটা কনসালটেন্সি, তারপরে রয়েছে উইপ্রো, তারপরে রয়েছে ইনফোসিস, তারপরে রয়েছে গ্লোবিজম, তারপরে রয়েছে টেকনোলজিস, তারপরে সিএমসি লিমিটেড, এই সমস্ত বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে। তো ভারতের এই কোম্পানিগুলোর মধ্যে সব থেকে বড় কোম্পানি হচ্ছে তোমার টিসিএস, ঠিক আছে, টাটা কনসালটেন্সি সার্ভিস। এই কোম্পানিটা সব থেকে বড়, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি হচ্ছে এটাই। তো বিষয়গুলো আমরা দেখে নিলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যে কলকাতার কাছে বিধাননগরের যে সল্টলেক সেক্টর 5, সেখানে কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের একটা কেন্দ্রীভবন ঘটেছে বলা যেতে পারে। তো এখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সল্টলেক সেক্টরের পাশাপাশি রাজারহাট, হলদিয়া, খড়গপুর, দুর্গাপুর, বর্ধমানে এই সমস্ত জায়গাতেও অল্প স্বল্প বিস্তার ঘটেছে। তারপরে মুম্বাই, পুনে, এখানেও একটা বিস্তার ঘটেছে। যেমন মুম্বাই, পুনেতে আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাইতে 700 এবং পুনেতে 800 খানা সফটওয়্যার টেকনোলজি পার্ক রয়েছে। এখানে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, টিসিএস রয়েছে, ইনফোটেক কোম্পানি রয়েছে। ইন্ডিয়াস লার্জেস্ট ইনফোটেক পার্ক, রাজীব গান্ধী ইনফোটেক পার্ক, মহারাষ্ট্রের পুনেতে রয়েছে। এবার দিল্লির ক্ষেত্রে যদি আমরা দেখি, দিল্লি, গুরগাঁও, নয়ডা ডেভেলপমেন্ট অফ আইটি কোম্পানিগুলোর মধ্যে আইবিএম রয়েছে, ওরাসেল, জেনেপ্যাক্ট, এই সমস্ত কোম্পানিগুলো রয়েছে। তিরুবনন্তপুরম যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এখানে রয়েছে। র্যাপিড ডেভেলপমেন্ট অফ আইটি ইন্ডাস্ট্রি এখানে গড়ে তোলা হয়েছে। আচ্ছা, এবারে দেখো তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে সফটওয়্যার টেকনোলজি পার্কের দিক থেকে যদি দেখি, তাহলে বেঙ্গালুরু হচ্ছে সব থেকে বেশি, তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে হায়দ্রাবাদ, চেন্নাই রয়েছে থার্ড পজিশনে, তারপরে আমাদের কলকাতার না, কলকাতা নয়, আচ্ছা, কালে সংখ্যার ভিত্তিতে যদি দেখো, বেঙ্গালুরু ফার্স্ট, সেকেন্ডে থাকবে তোমার আচ্ছা, ফার্স্ট রয়েছে বেঙ্গালুরুটা, শুধু জেনে রাখো, পরবর্তীতে এই তথ্যগুলো পরবর্তীতে দিয়ে দেবো। এবারে লাস্টে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। ভারতবর্ষের ক্ষেত্রে 2015 সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তিনি কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম অলরেডি চালু করে দিয়েছেন এবং তার যে মোটো বা নীতি বাক্য সেটা হচ্ছে পাওয়ার টু এম্পাওয়ার, নীতি বাক্যটা হচ্ছে এটাই। এবং মেইন অবজেক্টিভ হচ্ছে প্রভিশন অফ ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফর এভরি সিটিজেন, প্রত্যেকটা নাগরিকের কাছে ইলেকট্রিক্যাল বা যে ইনফ্রাস্ট্রাকচার সেটা বৃদ্ধি করা, তাদের কাছে সুবিধা তৈরি করে দেওয়া এবং প্রোভাইড গভর্নমেন্ট সার্ভিস অন ডিমান্ড, প্রয়োজনীয় মতো সরকারি পরিষেবা দেওয়া এবং ইলেকট্রিক কোম্পানিগুলোকে বাড়ানো বিশেষ করে। অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে সারা ভারতবাসী মূলত ডিজিটালের মধ্যেই নিয়ে আসা। আলোচনা করে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়গুলো। কোশ্চেন আনসার পর্বে চলে যাব। প্রশ্নোত্তর পর্ব শিল্প থেকে। ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়েছিল কোথায়? একটুখানি বলার চেষ্টা করবে যারা রয়েছে, আনমিউট করে। কুলটি, কোনটা হতে পারে? জামশেদপুর, বানপুর, কোনটা হতে পারে? বলো। জামশেদপুর 1907। তারপরে রয়েছে দেখো লিস্ট ওয়ান আর লিস্ট টু মেলাতে হবে। ভারতের গ্লাসগো কাকে বলা হচ্ছে? হাওড়া। একদমই হাওড়া। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হচ্ছে? বেঙ্গালুরু। 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 ভারতের হাইটেক সিটি কাকে বলা হচ্ছে? পুনে। পুনে। আর ভারতের দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, তারপরে দেখো ভারতের বয়ন শিল্পের রাজধানী দেখো কোনটা হবে? মুম্বাই। মুম্বাই। ভারতের ইস্পাত নগরী কাকে বলা হচ্ছে? জামশেদপুর। জামশেদপুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কোনটা হবে? কানপুর। কানপুর। দক্ষিণ ভারতের কোয়েম্বাটোর। কোয়েম্বাটুর। তারপরে দেখো টিসিএস টা কি হতে পারে? এর মধ্যে কোনটা হবে দেখো? আইটি কোম্পানি। তথ্য প্রযুক্তি কোম্পানি। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কোম্পানি। এটা ছিল। হ্যাঁ, এটা ছিল ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কোম্পানি। তারপরে দেখো সেলটা কি হতে পারে? সেলটা হবে বৃহত্তম কোম্পানি, একদম সঠিক উত্তর। তারপরে দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এর পারে দেশের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প সংগঠন। এটা বুঝতে পারলাম না, বিশাখাপত্তনমের সঙ্গে কানপুর কি এটা বুঝতে পারি আমি। তো তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, ভারতের বৃহত্তম রাসায়নিক সার কারখানা কোথায় গড়ে উঠেছে বলো? সিন্ধি, একদম ভাই। শিল্প গুরগাঁও। এটা হচ্ছে জামনগর। তারপরে রয়েছে ভারতের নবীনতম পেট্রোরাসায়নিক শিল্প হলদিয়া। তারপরে দেখো রয়েছে যেটা 6 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম যাত্রীবাহী অটোমোবাইল শিল্প সংস্থা, মোটর গাড়ি নির্মাণ সংস্থা দেখো কোনটা হতে পারে? এটা হচ্ছে মারুতি উদ্যোগ লিমিটেড হবে। না, মারুতি উদ্যোগ লিমিটেড হবে। ভারতের বৃহত্তম সরকারি অটোমোবাইল শিল্প কোনটায় গড়ে উঠেছিল বলো? কোন কোম্পানিটা? টাটা। না, এটা হবে হিন্দুস্তান মোটরস লিমিটেড। ভারতের বৃহত্তম বাণিজ্যিক যান অটোমোবাইল শিল্প সংস্থা কোনটা হবে? আচ্ছা, এটা আমি বলে দিই, এটা হচ্ছে টাটা মোটরস লিমিটেড। ভারতের বৃহত্তম মোটরসাইকেল সংস্থা হবে হিরো লিমিটেড। তারপরে পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল কোনটা হবে বলো? সহজ কোশ্চেন। মিথেন। না, প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা, ঠিক আছে? প্রধান কাঁচামাল ন্যাপথা। তারপরে যেটা রয়েছে দেখো, ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে উঠেছিল? হলদিয়া। প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছিল হলদিয়া। গুজরাটের জামনগর হবে না এটা? হলদিয়া দিয়েছিল এবং দ্বিতীয় বৃহত্তম ছিল হচ্ছে হলদিয়াই, তোমার দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে প্রাচীন। আচ্ছা, তাহলে হলদিয়া হবে। তারপরে দেখো অটোমোবাইল শিল্পের প্রধান কাঁচামাল কি হবে?
লোহা ইস্পাত ইস্পাত। আচ্ছা, অবশ্যই লৌহ ইস্পাত। ভারতের প্রথম আধুনিক পেট্রোরাসায়নিক শিল্প স্থাপিত হয়েছিল কোথায়? হলদিয়া। প্রথম আধুনিক পেট্রোরাসায়নিক শিল্প না, এটা হবে মহারাষ্ট্রের ট্রম্বেতে। এটা মহারাষ্ট্রের ট্রম্বে। উদীয়মান শিল্প কোনটা হবে এর মধ্যে? পেট্রোরাসায়নিক শিল্প, ওকে। পেট্রোরাসায়নিক শিল্প। আধুনিক শিল্প দানব কাকে বলা হচ্ছে এর মধ্যে? পেট্রোরাসায়নিক শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প কোনটা হবে এটার মধ্যে? এটা তো হবে না। সংযোজন ভিত্তিক শিল্প, অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি, কোনটাকে বলা? মোটর গাড়ি মোটর শিল্প। গাড়ি নির্মাণ শিল্প। ঠিক আছে। ঠিক আছে, এই কটাই কোশ্চেন ছিল। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসরুমে ছিলে নিশ্চয়ই বুঝতে পেরেছে বিষয়গুলো। আজকের ক্লাস ঠিক সবাই শুনতে? আচ্ছা, আমি রিজিওনাল জিওগ্রাফি কমপ্লিট করার পরে হিউম্যান জিওগ্রাফি, তো তোমাদের কি অসুবিধা হবে মানবীয় ভূগোলটা স্টার্ট করলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু মানবীয় ভূগোলের বিভিন্ন বিষয়গুলো আমাদের মনে রাখা প্রয়োজন, আগে থেকে ওই জন্য পড়ে রাখতে হবে বিষয়গুলো। তো যাই হোক, আজকের ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।